সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঈদ যাত্রা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা। এছাড়াও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, স্বতন্ত্র সংসদ সদস্য, ঢাকা 5-এর আলহাজ মশিউর রহমান মোল্লা সদর। আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি শাহিদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে ঈদযাত্রা এবার অনেকটা স্বস্তি নেই, মানুষ বাড়ি ফিরছে। আসলেই কি স্বস্তিতে আছে মানুষ? সামনে তো ঈদ। আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক ট্যাপা ভাই সহ আপনাদের দর্শক শ্রোতা সবাইকে আমার অভিবাদন। শোনেন, স্বস্তিটা তো আপনি কিভাবে বলবেন? আপনার গায়ে খুব দামি জামা কাপড় থাকলো, পেটে যদি ভাত না থাকে, আপনি খুব চমৎকারভাবে বাড়িতে যেতে পারলে ঠিক আছে, ভালো, এটাকে আমি খারাপ বলছি না। কিন্তু আপনার যদি অভাব অনটন, আপনার কর্মসংস্থান, আপনার আয় রোজগার, আপনার পরিবার পরিজন সবাইকে যদি আপনি ঈদের জন্য উপহার দিতে না পারেন, আপনি পরিবারের অভিভাবক হন, তাহলে এটা কোন ধরনের স্বস্তি আমি জানি না। আপনার ঘরে খাবার নাই, আপনি দামি ঘরে বসবাস যদি করেন, হ্যাঁ, তাহলে এটা কোন ধরনের স্বস্তি এটা আমার জানা নাই। আপনি বলতে পারেন যে আপনারা বিরোধী দল, নেগেটিভ কথা বলতেই থাকবেন। আপনি গতকালও একটা খবরে দেখলাম, বিভৎস খবর, ভয়াবহ খবর, যে ঢাকাতেই যে এক পিতা তার সংসারের দায় সামলাতে না পেরে নিজেকে হত্যা করেছে, তার সন্তানকে হত্যা করেছে। পরে আমরা ওখানকার মানুষের সাক্ষাৎকার দেখলাম যে নানান ধরনের শেয়ার মার্কেটে তার লোকসান, ভরাডুবি, তার চাকরি হারানো, তার স্ত্রী গিয়েছিলেন টিউশনি করতে, সংসারের জ্বালায়, পেটের জ্বালায়, সম্মান রক্ষা করতে না পেরে সেজন্য তিনি আত্মহত্যা করেছেন, তার সন্তান সহ। এরকম ঘটনা অবশ্য কয়েকদিন আগে দেখলাম যে এক মা তার সন্তানকে 2,500 টাকা বিক্রির জন্য নিলামে তুলেছে। আপনি যদি বাজারে যান দেখবেন, বিগত 10 বছর আগেও যদি দেখেন, আওয়ামী লীগের শাসনের কথাও যদি বলি, তখনকার বাস্তবতা এখনকার বাস্তবতা কত ডিফারেন্স। মানুষ 1 কেজি গরুর গোস্ত কিনবার জন্য হাহাকার করে, হাফ কেজি করে 250 গ্রাম করে গরুর গোস্ত কিনতে দেখেছি আমি মানুষকে। হ্যাঁ, তারপরে আপনি বাজারে যান, যেখানে রিক্সা থেকে নামলে দেখবেন 4 দিক থেকে 4টা হাত আপনার দিকে তুলে ধরবে। আপনি 4 জনকে বিদায় করলে আরও 8 জন চলে আসবে। বিভৎস বাস্তবতা, সর্বব্যাপী, সর্বক্ষেত্রে। কিন্তু ঈদ আসবে, ঈদ যাবে, হয়তো কারো কারো ভালোই হবে, হয়তো নিশ্চয়ই, কিন্তু সব মানুষের জন্য না। স্বল্প আয়ের মানুষ চাকরি হারাচ্ছে, মানুষ ঋণগ্রস্ত হচ্ছে। বিবিএস বলছে, রাষ্ট্রীয় সংস্থা, যেটা আমাদের দেশের রাষ্ট্রীয় সংস্থার কথায় তো কেউ আস্থা করে না, তারপরে তারাই বলছে যে 25%-এর বেশি মানুষ, 4,36,00,000 মানুষ খাবার কিনতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে। খাবার কিনতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জাহিদুর রহমানের একটা গবেষণা প্রতিবেদন দেখলাম যে এই সংখ্যাটা আরও অনেক বেশি, 37 থেকে 38%। বাস্তবতা হলো 40%-এর উপরে মানুষ দারিদ্র্য সীমার মধ্যে এবং অতি দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করছে। এই বাস্তবতা, ঈদ আসছে, ঈদ আসবে, ঈদ যাবে, ঈদ তো আর থেমে থাকবে না। কিন্তু মানুষের জন্য একটা সরকারের যে দায়, একটা রাষ্ট্রের, একটা কল্যাণ রাষ্ট্রের যে দায়, সেই দায় সরকার শোধ করতে পারছে না। আর এর পেছনে কারণ তো আছেই, একটাই কারণ, কার্যকারণের মতো যুক্তিবিদ্যা। আপনি বললেন যে কল্যাণ রাষ্ট্রের কথা, কল্যাণ রাষ্ট্রের জায়গায় আমরা যেতে পারছি কিনা, বা সেখানে আসলে কি চ্যালেঞ্জ ছিল, সরকার সেখানে কতটা উত্তীর্ণ হতে পেরেছে? দেখেন, কল্যাণ রাষ্ট্র কি? নাগরিকদের নিরাপত্তা, খাবার, চিকিৎসা, বাসস্থান, সব মিলিয়ে, কাপড়, সেই অর্থে। আর বৈষম্যহীন সমাজ, আমাদের জন্মের অধিকার, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, আপনি যেটা বলছেন যে বৈষম্যহীন সমাজ, আমার অর্থনীতি আছে একেবারে সর্বাংশে, সেটা অসত্য সেটা না, কিন্তু বৈষম্যটা এমন পরিমাণে বেড়েছে, দুনিয়ার কোনো রাষ্ট্রে এত বৈষম্য না। আপনার মিলিয়ন মিলিয়ন ডলার যারা পাচার করছে দেশে বিদেশে, তাদের সম্পদকে আপনি রিক্সা শ্রমিক, আপনি গার্মেন্টস শ্রমিক, এদের সম্পদের সাথে গড় করে আপনি দেখাচ্ছেন বিশাল সম্পত্তি, একটা অর্থনীতি আমাদের। এটা তো বাস্তবতা নেই, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না। কল্যাণ রাষ্ট্রের ধারে কাছেও তো আমরা নাই। আপনার কোন সূচকে আপনি দেখলেন, ওই যে বলছিলাম বিবিএস, প্রত্যেকটি সূচক, আপনার শিশু মৃত্যু বলেন, আপনার স্কুল থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা বলেন, আপনার গড় আয়ু বলেন, আপনার ঋণগ্রস্ততার কথা বলেন, আপনার সামষ্টিক অর্থনীতির কথা বলেন, সর্বব্যাপী কর্মসংস্থান হারানোর ক্ষেত্রে আপনি বলেন, আপনি দারিদ্র্যের যে অতি দরিদ্র এবং দারিদ্র্যের যে বাস্তবতা, সেই ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই কোথাও নিচু কোথাও উঁচু আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতায় স্বাধীনতার 53 বছরে আমাদের যেটা অর্জন করবার কথা ছিল, তার ধারে কাছে আমরা জানি। উল্টো রথে উল্টো পথে আমাদের যাত্রা, হ্যাঁ, ভূতের পায়ের মতো। আমাদের পরে স্বাধীন হয়েছে অনেক দেশ, মালয়েশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, তারা অর্থনীতি উন্নয়নে। এর পেছনে একটা কারণ আছে, আসলে গণতন্ত্রহীন সমাজ যেখানে থাকে, জবাবদিহিতা যেখানে না থাকে, সেখানে সকল মানুষের জন্য উন্নয়ন বলেন, সমতা বলেন, ন্যায্যতা বলেন, বৈষম্য বলেন, এগুলো সকল মানুষের জন্য। মুষ্টিমেয়
মুষ্টিমেয় কিছু মানুষ সুবিধা ভোগ করছে, এটা সত্য। বিশাল বিত্ত বৈভবের মালিক, যেই বিত্তের কোনো সীমা পরিসীমা নাই। আমরা যেটা দেখছি সেটা টিপ অফ দ্য আইসবার্গ, যে মানে সমুদ্রের নিচে যে কি বিপুল পরিমাণ লুটের সম্পদ। এক একজন এমপি হতে পারলেই কারো সম্পদ 700 গুণ, 800 গুণ, 2200 গুণ, 2300 গুণ, 3300 গুণ পর্যন্ত দেখেছি। কারো বিদেশে মানে ইউরোপ আমেরিকায় 200, 250, 300 বাড়ি এক একজন, কারো কাছে কারো কোনো জবাবদিহিতা নাই। এগুলো আপনার নির্বাচনে হলফ না পাওয়া দেয় না, কারো কোনো শাস্তি নাই। দুদক একটা আছে আমাদের, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে। এটা হলো শুধু বিরোধী দল মত আর এই যে প্রফেসর ইউনিভার্সিটি যারা একটু সরকারের সমালোচনা করবে বা সরকারের সুনজরে নেই, তাদেরকে দমন করবার জন্য আর এদেরকে ধবধবা সার্টিফিকেট দেওয়ার জন্য রাষ্ট্রের টাকায় পরিচালিত আমাদের এইসব সংস্থা, সর্বোপরি তার পুলিশ বা র্যাব, এদের কথা বাদই দিলাম, এগুলো তো সরাসরি সরকারের একটা অঙ্গীভূত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোথাও কোনো বিচার নেই, কোথাও কোনো ন্যায্যতা নেই, কোথাও কোনো জাস্টিস নেই। এক শ্রেণী মানুষ ভালো ঈদ করবে, তাদের ঈদ ভালো যাবে বললেন, তারা কারা? এটা তো মানে কি বলবো, অর্থমন্ত্রীও বলে যে কারা টাকা পাচার করছে। আপনি দেখছেন না, এই যে কয়দিন আগেই দেখলাম একজন সাবেক পুলিশের আইজি, কি অত্যত্ত, কি ক্ষমতা, মানে কি বলে বাঘে মশে এক ঘাটে জল খায় যার কথায়, তিনি আবার রাষ্ট্রীয় শুদ্ধাচার পদকে পেয়েছেন, গোপালগঞ্জের মানুষ। কি বিপুল পরিমাণ সম্পদ, এরকম তো একজন না। হ্যাঁ, তার সময়ে বিএনপির কত নেতাকর্মী গুম হয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, বাপরে বাপ কি ভয়ঙ্কর বাস্তবতা। এখন কই এই 4-5 দিন হলো আমরা খবর পেয়েছি, কিছু খবর পেয়েছি, সব খবর তো আর পাইনি বিদেশের। কোথায় রাষ্ট্রের কোনো উদ্বেগ আছে, কোথাও কোনো আলোচনা আছে, বা আপনারাই কি আলোচনা করেন? এতগুলো গণমাধ্যম, আপনারা বলেন গণমাধ্যমের স্বাধীনতা আছে, একেবারে উন্মুক্ত, সব কিছু সবাই বলতে পারে। এখানে আমি একটু বললাম, আর এটাই কি এটা মিন করে যে বাংলাদেশে আর এই বলেই বা কি হবে? আপনি বলেন ওই যে বাচ্চু বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে একটা ব্যাংকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে, তার টিকে স্পর্শ করতে পারছে? এরকম তো অসংখ্য। আপনি কয়টা নাম বলবেন? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? এই রাষ্ট্রটাকে ফোকলা করে ফেলা হয়েছে। উন্নয়নের কথা বলে, গণতন্ত্রের কথা বলে কিছু লুটেরা দুর্বৃত্ত গোষ্ঠী আঙুল ফুলে কলা গাছ, তাল গাছ, বটগাছ হয়ে গেছে, আর মানুষ দিনে দিনে গরিব হচ্ছে, নিঃস্ব হচ্ছে। আর আমাদেরকে শুনতে হচ্ছে আমরা মালয়েশিয়া হয়ে গেছি, আমরা থাইল্যান্ড ছাড়াই গেছি, আমরা সুইজারল্যান্ড ধর। এখন শুনি আমার ডলার নাই। এখন আমাকে আমদানিকে কমিয়ে দিয়ে শিল্পে, ব্যবসায়, প্রতিষ্ঠানে এখন গ্রামে যান, আমি 3-4 দিন থেকে আসলাম, অর্ধেক সময় আপনার ইলেকট্রিসিটি কখন যায় কখন আসে তার কোনো তাল নাই, ঠিক নাই। এখন আপনি 25,000 মেগাওয়াট বিদ্যুৎ বানিয়ে রাখছেন, আদানিকে দিয়েছেন 1,24,000 কোটি টাকা খালি ক্যাপাসিটি চার্জ। এরকম দেশের মধ্যে এই সরকারের অলিগার শ্রেণী আছে, যাদের এই লুটেরা শ্রেণী। এই একজনের নাম বললাম, বিষয় তো একজন না, একজন 30,000 কোটি টাকা এক ব্যাংক নিয়েছে, এক ব্যাংকে আর এক ব্যাংকের সাথে আপনি জোড়া দিচ্ছেন, তার থেকে যে কারা ঋণ নিছে সেই ঋণের উত্তোলনের কোনো খবর নাই, আমানতকারীদের টাকার কোনো নিশ্চয়তা নেই। এটা হওয়া যাবে শেয়ার মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা এই কয়েকদিনে লুট হয়ে গেছে 1.5 মাসে। আপনি এগুলো খবর রাখেন? এই যে মানুষ আত্মহত্যা করছে, সর্বশান্ত হচ্ছে, এটা কি শুধুই মানে কথার কথা? এই বাস্তবতা কি নেই বাংলাদেশে? একটা মানুষ মানে মধ্যবিত্তের জীবন যন্ত্রণা দেখবার কি কেউ নেই? থাকতো যদি বাংলাদেশে ভোটের অধিকার থাকতো, তারা যদি অন্তত 5 বছর পরও তাদের সরকার তারা নির্বাচিত করতে পারতো, তাহলে এই যে যারা লুটেরা গোষ্ঠী তারা একবার হলেও চিন্তা করতো, না ওর কাছে তো আমাকে যেতে হবে। কারো কাছে যেতে হয় না, কিছু মানুষের কাছে যেতে হয়, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে যারা ক্ষমতায় রাখে তাদেরকে। এই হলো আমার বাস্তবতা। বাবুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। সাইদুর রহমান টেপা ভাই, যেটি বাবুল ভাই বলছিলেন যে মানুষ ভালো নেই বা তাদের ঈদ তেমন ভালো যাবে না, অর্থাৎ মনের শান্তি নেই, মানে তার যে অবস্থান সেই অবস্থান থেকে তার যেটা করণীয় সেটি তারা করতে পারছে না। এই সময় একটা কঠিন বা একটা সংকটকালীন সময় যাচ্ছে। আমার আলোচক এবং দর্শক শ্রোতা, ঈদ কেমন যাবে এটা বুঝতে পারতেছি না, তবে এইটুকুন বুঝতে পারি, 2 শ্রেণীর লোকের ঈদ খুব ভালো যাবে। একটা হলো সরকারে যারা ঘুষ খাওয়ার যে জায়গাটা আছে ওদের খুব ভালো যাবে, আর একটা আছে কয়েকদিন কালকেই দেখলাম ব্যারিস্টার সুমন বলল, একজন এমপি সুমন বলল যে আমি 2 মাসে 27 কোটি টাকা পাইছি। এর আগে আমি শুনি নেই কোনোদিন, কারণ আমি তো এমপি হইনি, জানিও না। এদের খুব ভালো যাবে। এত টাকাতে পাওয়া যায় নাকি? এটা সুমন সাহেব, ব্যারিস্টার সাহেব কালকে আমি দেখছি। হ্যাঁ, এই 2 শ্রেণীর লোকের ভালো যাবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর কার ভালো যাবে আমি জানি না, কারণ ভালো যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার একটা ছেলে মেয়ে বা নাতি নাতিনের একটা জামা কিনতে যান, কোনো জামাই ছোট্ট, আজকে আমার অফিসের এক সুপারভাইজার বলল, স্যার বাচ্চা হলো 3টা, 1,500 টাকার নিচে কোনো কাপড় নাই। আমরা ফুটপাথের তো কিনতে পারলি না। ও বলে ফুটপাথেই তো 1,500,
আর বড় দোকানে গেলে তো উনি ঢুকাই যায় না, এই অবস্থা। তো দুই শ্রেণীর লোক মহা উৎসবে ঈদ করবে। এখন দেখেন, আমাকে দু একখান গাড়ি আছে, চালাই মাঝে মাঝে, বন্ধ করে রাখি, পেট্রোল বাড়ি গেছে, স্টার্ট দিলেই সমস্যা, যানজট, তেল খরচ হবে। কিন্তু সরকারি গাড়িগুলি, গতকালকে এক অফিসাররা দেখলাম বউ বাচ্চা নিয়ে বাজার করতে বেরোয়েছে, দেখার কোনো লোক নাই, সেই গাড়ি অনেক বড়। এরকম প্রত্যেক দিন হাঁটি হাঁটি দেখি যে বড় বড় অফিসাররা বড় বড় গাড়ি, ওই প্রাডো, সাদা কালা আরও কী কী আছে, স্টার্ট দেওয়ার আগেই 5 লিটার জায়গা। তারা সরকারি চাকরি করে বলেই এই সব বউ বাচ্চা, নাতি নাতনি, শালা সম্বন্ধী, শ্বশুর শাশুড়ি এগিয়ে নিয়ে মার্কেটে ঘোরে। তো এই যে ধরেন পল্টন থেকে যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে আসে, তা আসতে যাইতে আপনার 5,000 টাকার পেট্রোল যাবে। এই পেট্রোল কার? সরকারি পেট্রোল। আমার পক্ষে তো সম্ভব না, আমাকে হয় মোটরসাইকেলে আসতে হয়, অথবা সিএনজি, তাও অনেক দরাদরি করে আসতে হয়। আর মোটরসাইকেলের ভাড়া, ওই যে যারা উবার মোটরসাইকেল, ওর ভাড়াও বেড়ে গেছে। তো ঈদ কীভাবে হবে আমি জানি না। তো আমার বাবুল ভাই একটা সুন্দর কথা বলছে, প্রাক্তন এক আইজি সাহেবের দুর্নীতি কত কোটি টাকা, এটাও বেরোয়েছে। আমাকে এই বাবুল সাহেবকে কথাই বলি, বা আমরাও বলি, এরা যখন ক্ষমতায় থাকে তখনই তো দুর্নীতিটা করে নাকি না বাবুল ভাই? হ্যাঁ, যখন ডিজি র্যাব ছিল বা আইজি সাহেব ছিল বা এসপি সাহেব ছিল, তখনই তো দুর্নীতি করছে। নূর মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখলাম, বহুত সচিবের আগে দেখি, বহুত ইনকাম ট্যাক্স অফিসারের নামে দেখি, অনেক ইঞ্জিনিয়ারের নামে দেখি, অনেক ইনকাম ট্যাক্সের পিওনের বাড়ি আছে সাইডিয়া। তো চাকরি করার সময় দেখে না কেউ, যখন এই রিটায়ারমেন্টে যায় তখন দেখো। কেন? সরকারের গোয়েন্দা বাহিনী আছে, র্যাবের গোয়েন্দা বাহিনী আছে, সিআইডি আছে পুলিশের, এসবি আছে পুলিশের, তারপরে আমাদের দেশে ডিজিএফআই আছে, এফআইও আছে, এমআইও আছে, এনএসআই আছে। অর্গানাইজেশনে কোনো শেষ নাই। যখন ক্ষমতায় থাকে তখন এদের দুর্নীতির কথা কেউ দেখে না, কেউ ইউটিউবে দেখে না। যখন ক্ষমতায় থাকে, ক্ষমতাতে চলে গেলেই মরা মানুষ তুমি মারো, সত্যি হোক আর মিথ্যে হোক। তো সেই জন্যই কী করা উচিত, যে সরকারই যখন আসুক, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, এর আগে আমরাও আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলের সরকার ছিল, সেই সরকারের আমলে অনেক দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি করছে, এটা বেরোয়েছে উনি পতনের পরে, লিস্ট হয়েছে। এ যেমন এম কে আনোয়ার সাহেব, সব এরকম 22 জনের লিস্ট হয়েছিল, পরে আবার এম কে আনোয়ার সাহেব চলে গেল বিএনপি হয়ে না, এমপি হয়ে মন্ত্রী হয়ে গেল। কিন্তু উনি যখন সেক্রেটারি ছিল, ডেপুটি সেক্রেটারি ছিল, ঘুষ যদি খাইয়ে থাকে তাহলে ওই টাইমই খাইছে, তাই না? তো প্রশ্ন হলো, আমার পরিষ্কার স্পষ্ট কথা, এখন যার চাকরি নাই সে চাকরি থাকাকালীন দুর্নীতি করছে নিশ্চয়ই, আনাদা বাতাসে তো টাকা আসে নাই। তো এই দুর্নীতি যদি করে থাকে, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আগে কেন করলো না, এখন কেন করতেছে? কারণ কি? কি অসুবিধাটা কি? তার মানে কি? আমাদের টাকা আমরা যারা, আমি, আপনি, বাবুল ভাই, আমরা ট্যাক্স দেই। এই ট্যাক্সের টাকা দিয়ে আপনি এসি রুমে ঘুরে বেড়াবেন, শরীর ঘুরে বেড়াবেন, ওই যে বড় বড় গাড়ি চালাবেন, তখন কেউ কিছু বলবে না, তখন তারা নিয়ে সেলফি তুলবেন, এ করবেন, ও করবেন, তখন তো কর না কেউ না, তখন কোন কে? এখন তো সেলফি তোলেন না। তবে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ঈদ যাত্রা, এটাই আমার ঈদের মধ্যেই আসতেছে। আপনি সেই ঈদের কথাই বলতে চাই। ঈদ কোনো গরিব মানুষের জন্য ঈদ নাই ভাই, ঈদ এই 2 শ্রেণীর লোকের জন্য ঈদ। আর যারা বড় লোক আছে তাদের তো নাই। একজন বড় লোকের 200, 300, 500 কোটি টাকা ব্যাংকের ঋণ, চাকরি নাই, ইন্ডাস্ট্রি নাই, বন্ধ। আমার জানা মতে
গার্মেন্ট শিল্প বহুত বন্ধ হয়ে গেছে, আমার জানা মতে বহুত ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আমার জানা মতে ববিন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমার জানা মতে ফ্যান কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমার জানা মতে বহুত কোম্পানি বন্ধ হয়ে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, ডলার নাই, কিচ্ছু নাই, টাকা মাল ইম্পোর্ট করতে পারে না, আনতে পারে না। তো তাদের সে কর্মচারীরা কোথায় যাবে? তারা ঈদ করতে পারবে? এই বড় বড় ব্যবসায়ী 200 কোটি 300 কোটি টাকা ব্যাংকের লোন নিচ্ছে, এই লোনের সুদের আর কমতেছে, প্রতিদিন বাড়তেছে, প্রতি ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে বাড়তেছে। তার মানে কি? বড় লোকরা তো স্টক করবে। এদেশে তারা বড় লোক আছে, ব্যাংকের টাকা নিচ্ছে কয়েকজন ছাড়া আর কি। আপনি শুনে রাখেন, সবার প্যারালাইসিস হিসাবে স্টক করবে, ব্রেনে হ্যামারেজ ব্যবসা নাই তো। ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা করতেছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছে, গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেছে, ববিন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ হয়েছে, ইয়ে বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিক কারেন্টের তার বন্ধ হয়ে গেছে, সবই বন্ধ হয়ে গেছে। ইম্পোর্টও বন্ধ, তো ইম্পোর্ট বন্ধ হইলে তো এখন আমরা কি দুর্ভাগা জাতি? আজকে 54 বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা এখন একটা পিন বানাইতে পারি না। কি দুর্ভাগা! আজকে যদি আমরা পিন বানাতে পারতাম, বিদেশের থেকে আমাদের তো একটা ফ্যান যদি আপনি বানাতে চান, আপনার কয়েল আনতে হবে বিদেশ থেকে। আপনি এটা ওই যে কি কয়, ওই যে এই কলমও যদি আপনি বানাইতে চান, এই যে ইয়েটা আছে, এই যে প্লাস্টিকের যে, হ্যাঁ প্লাস্টিকের, এইটাও আপনার বিদেশের টানতে হবে। কারণ আমরা বানাতে পারি না। কি আমাকে কি মেধা কম? আমরা বানাইতে পারি না কেন জানেন? আমাদের বানানোর জন্য সাহায্য সহযোগিতা করে না। কেন করে না? টাকা চুরি করতে পারবো না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। ছোট সময় থেকে আমাকে বাড়ি দক্ষিণবঙ্গে গোপালগঞ্জ বাড়ি, তো ওইখানে আপনারও তো এরকম কিছু থাকা দরকার ছিল। আমার কথা, আমি গোপালগঞ্জ বাড়ি বলে থাকবে কেন? গোপালগঞ্জের মানুষ কি আপনার বাড়ি কই? বগুড়া না নোয়াখালী? পাশেই আপনার তো নগরকান্দার লোক সে। না বলি, আরে নগরকান্দা কি ছিল? আজকে যাচ্ছেন বাড়িতে 2 ঘন্টা করে, এটা জাতির জনক। সেটি তো বলছেন না, এর আগে কয়েক বছর আগে যে ভোগান্তি হতো, আগে ভোগান্তি হতো, আমরা শুনলো সে আগে। আমি এখন যে ঈদ যাত্রায় যে স্বস্তি, সেটি তো স্বীকার করতে হবে। এই যাত্রায় স্বস্তি, কিন্তু আপনি খুঁজে দেখেন কয়জন লোক। আমারও তো 2-1জন কর্মচারী আছে, কেউ না থাকলে একটা পিয়ন তো আছে, পিয়ন না থাকলে একটা ড্রাইভার তো আছে। আমি যে বেতন দেই, সেই বেতনে কিছু হয় না, সেই বেতনে ওরা চলতে পারে না। তার মানে কি? ওর জন্য যদি এটা সিরা শাড়িও কিনে নিয়ে যায়, তাও তো 1,500 টাকা নিয়ে যাবে না। আমার কয়েকজন মহিলা কর্মচারী আছে, গার্ড টার্ড এই ধরনের কিছু আছে। আমার ম্যানেজার বললাম যে ওদের সবার জন্য পাঞ্জাবি বা যারা যারা আছে কেন? সত্য যেটা সেটা সত্যই, যাত্রায় স্বস্তি নাই এটা আমি বলিনি, অবশ্যই স্বস্তি আছে, কিন্তু পার্থক্যটা হলো কি দেখেন, 2010 সালেও মাথাপিছু ঋণ ছিল 22,000 টাকা। এই 2023-24 সালে এসে সেই ঋণ 1.5 লক্ষ টাকা একজন মানুষের। এই ঋণ শোধ করতে গিয়ে এই যে দেখছেন না, নানান ধরনের অর্থনৈতিক সংকটের কথা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, যে নানান ধরনের, যে উনি যেটা বললেন, ব্যবসা বাণিজ্য সংকুচিত হচ্ছে নানানভাবে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন, ওই বিএনপির আমলের কথা বলা হয়, উপসাগরীয় যুদ্ধ, বিএনপি 2বার ক্ষমতা থেকে 2বারই কিন্তু যুদ্ধ পেতেছে। যেই ক্রুড অয়েল $142-148 কিন্তু $160 মতো কিনতেছে, সেই ক্রুড অয়েল এখন $65, $70, ইতিহাসের সর্বনিম্ন বলা হয় বিশ্ববাজারের কথা। হ্যাঁ, সর্বনিম্ন দামে আমরা এই সময়ে কিনছি। তারপর আমি আমার মূল্যস্ফীতি রাখতে পারতেছি না। সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার, শুধুমাত্র পাকিস্তানের কথা যদি বাদ দেন, কোথাও বাংলাদেশের চাইতে, শুধুমাত্র যুদ্ধ বলেন বা কোভিড বলেন, এটা তো শুধু বাংলাদেশের জন্য হয়নি। হ্যাঁ, এটা তো হয়েছে এই যে অর্থনীতিতে লুটেরা যে অর্থনীতি, এটা তো অর্থনীতিবিদরা আগে থেকেই বলছিলেন যে বাংলাদেশের অর্থনীতি যে এই দুর্বৃত্তায়ন যেটা হয়েছে এর ফল ভোগ করতে হবে। এখন আপনি কোভিডের দোষ দিতে পারবেন, এখন আপনি কি বলে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দোষ দিতে পারবেন, বাট কচুল্লতি যেটা 100 টাকা করে আমি কিনি, সেটা তো ওখান থেকে আসে না। হ্যাঁ, আপনি মানুষের সাথে তামাশা করছেন যে কি 3 পয়সা করে কমিয়েছেন গাড়ি ভাড়া, তেলের দাম কমার পরে। আপনি 30 কিলো যাওয়ার পরে আপনার কত? 3 টাকা আপনার 30 কিলো, 10 কিলো গেলে আপনার কত? 30 পয়সা আপনার সেইভাবে। তো এগুলো কি মানুষের সাথে মস্করা না? আপনি ডিজেলের দাম দেখেন, যেই ডিজেলটা কৃষি উৎপাদন এবং মানে মিল ফ্যাক্টরি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় বা প্রস্তুতের কাজে ব্যবহৃত হয়, সেইটা আপনি কমাইলেন মাত্র 70 পয়সা। আর আপনি অকটেন আর কি বড়লোকের যেটা ব্যবহার, সেটা আপনি 3 টাকা না 4 টাকা করে কমালেন।
তো এগুলো কি ওই যে বিশ্বব্যাংক একটা প্রেসক্রিপশন দিয়েছে তাদের টাকা আনতে হবে সেগুলো দেখানো, এগুলো হচ্ছে মানুষের সাথে এই যে মানুষ এই মানে অভাবী মানুষ, ঋণগ্রস্ত মানুষ, আপনি দেখেন এই কয়েক বছরে আমি সমীক্ষায় দেখলাম কত 15 লক্ষ না 20 লক্ষ যুবক চাকরি হারিয়েছে। হ্যাঁ, অথচ এখানে আপনি যদি তথ্য নেন 10 লক্ষ উপরে ভারতীয় এখানে আপনার তারা এখানে কাজ করছে। হ্যাঁ, কেউ বৈধ কেউ অবৈধভাবে, এবং দুনিয়ার মানে ভারত বাংলাদেশকে তাদের বৈদেশিক আয়ের রেমিটেন্সের একটা খনি হিসেবে তারা ব্যবহার করতেছে। হ্যাঁ, আর বাণিজ্য বৈষম্যের কথা যদি বাদই দেন, $15 বিলিয়ন আমরা আমদানি করি, ঠিক আছে, ওরা ওই জন্য বললেন আমরা পিনও বানাইতে পারি না, আমরা নাকি বিশাল উন্নত দেশ হয়ে গেছি, অথচ আমরা একটা পিনও বানাইতে পারি না। দেখেন এই পেঁয়াজ নিয়ে এত কথা হয়, পেঁয়াজ আমাদের অঞ্চলে প্রচুর পেঁয়াজ চাষ হয়, আপনি জানেন। ফরিদপুর জেলায় আমাদের উৎপাদিত পেঁয়াজের প্রায় 25% আমাদের ফরিদপুর জেলায় বাংলাদেশ উৎপাদিত, তার মধ্যে আমাদের 2টা থানা সালতা নগরকান্দায় প্রায় 2 লক্ষ টন, 5 লক্ষ টনের প্রায় 2 লক্ষ টন বলমারির একটা অংশ মিলে উৎপাদন হয়। বাংলাদেশের টোটাল আমি দেখলাম চাহিদা হলো 32 লক্ষ টনের মতো, টোটাল 30 থেকে 32 লক্ষ টন, অথচ বাংলাদেশে উৎপাদন হয় 34, 35, 37 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ। তাহলে এই পেঁয়াজ কি হয়? এই যে সংরক্ষণ প্রক্রিয়া, সেই সংরক্ষণ প্রক্রিয়া আমরা করতে পারিনি, অথচ প্রতি বছর পেঁয়াজ নিয়ে কি ইন্ডিয়ানরা বলে আমরা পেঁয়াজ দেবো না, যখন এই যে পেঁয়াজের সিজন এখন তারা পেঁয়াজ পাঠাচ্ছে, আমাদের কৃষক মার খাচ্ছে, পেঁয়াজের দাম পাচ্ছে না, অথচ যখন আমার পেঁয়াজ প্রয়োজন সংকট শেষের দিকে তখন তারা পেঁয়াজ দেবে না, নানান রকমের টাল বাহানা দিলেও উচ্চ দামে দিবে। এই যে বৈষম্য আমাদের উপর অত্যাচার, আপনি যদি পেঁয়াজ সংরক্ষণের আপনি এত উন্নত করেছেন, এত কিছু করেছেন, প্রযুক্তি আনতেন, নানান কথা, আপনি আমার এলাকায় তো 5টা পেঁয়াজের সংরক্ষণাগার যদি আপনি তৈরি করতেন তাহলে তো এই 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমি সংরক্ষণ করতে পারতাম। পেঁয়াজ একটা পচনশীল পদার্থ, আপনি জানেন উৎপাদনের সময় কৃষক তার দাম পাচ্ছে না, তার মাল সে সংরক্ষণ করতে পারে না, এটা পচে যায় নানান কারণে, একটা পচন ধরলে একদিকে আপনার উৎপাদনের জন্য মানে মানে কৃষি ঋণ বা সরকারি সহায়তা নানান ধরনের, তারপর কৃষক যখন উৎপাদন করে এত কষ্ট করে সে পর্যাপ্ত দামটা পায়, আবার তাকেই কিনতে হয় এর 5 গুণ দামে। এই যে বৈষম্য, বাংলাদেশের কৃষক কে সুখে আছে আপনি বলেন? এই ঢাকা শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে, আপনি এখন বলতে পারেন যে পদ্মা ব্রিজ আপনি খুব সুখে যাচ্ছেন, আমি বললাম না আমার পেটে যদি ভাত না থাকে আমি এই সুখ দিয়ে কি করবো আপনি বলেন? আপনি বিল্ডিং করে দিলেন থাকবার জন্য, এয়ার কন্ডিশন দিলেন, আপনার রাতে যদি খাবার না থাকে, বলছে তো যে 2 বেলা 3 বেলা মানুষ খেতে পারে না, বাংলাদেশের 40% মানুষ 2 বেলা খেতে হয়। হ্যাঁ, তাদের আরেক বেলার কথা চিন্তা করতে হয় কি করবে। তো এই বাস্তবতার মধ্যে আপনি কি বলবেন? আর সিন্ডিকেট কিছু মানুষ বললাম না, আঙুল ফুলে কলা গাছ আপনি বানাইছেন, মূল্যস্ফীতি আপনি দেখেন, এই যে কয়েকদিন আগের চিত্র, এই যে 22 সালে যেই দ্রব্যের দাম ছিল 25% বৃদ্ধি পেয়েছে, 8টা দ্রব্য, আটা 48 থেকে 52 টাকা, সেটা এখন 65 থেকে 70 টাকা, 30% মূল্যস্ফীতি 1 বছরের মধ্যে। কোন জায়গায় হয়েছে আপনি বলেন? তারপরে আপনি যদি বলেন এই যে পেঁয়াজ 35 থেকে 40 টাকা, 70 থেকে 75 টাকা, 93% মূল্যস্ফীতি 1 বছরের মধ্যে। কোন দেশে হয়েছে দুনিয়ার আপনি বলেন? তারপরে আপনি এই যে রসুন বা চিনি 80-85 টাকা থেকে এই মানে 150 টাকা, এটা তো মানে 100% মূল্যস্ফীতি। এখন এই যে আপনি ক্ষমতার আগে ইলেকশনের আগেও বললেন আপনি যেভাবেই হোক গেছেন তো ক্ষমতায় গিয়েছেন, গণতন্ত্রের কথা বলেন, মানুষের সুন্দর স্বাচ্ছন্দ্যের কথা বলেন, মানুষটাকে সুখে, এখানে দুধ আর মধুর নহর বইতেছে, মানুষের শান্তির আর কোনো অভাব নাই। তো এখন আপনি আবার নির্বাচিত হওয়ার পরে যদিও তারাই ছিল, দ্রব্যমূল্যের দাম কোনো টাকা 100% বেড়ে গেল, আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। একবার কোন বিএনপি সিন্ডিকেট তৈরি করে, আবার কোন যে সিন্ডিকেটের উপর আমাদের কোনো কর্তৃত্ব নাই, হাত নাই। আবার মন্ত্রীদের মধ্যে একজন কয় যে এরা সিগারেট খাইতে পারতো না, রাস্তায় ঘুরে বেড়াতো, তারা ব্যাংক বিমার মালিক হয়ে গেছে, আবার ব্যাংকগুলো লুট হয়ে গেছে, খালি হয়ে গেছে। তো মানুষের কেন এই দুর্দশা হবে? কি কারণে হবে আপনি বলেন? কোথায় আছে এই বাস্তবতা? এই তামাম দুনিয়া যখন উন্নয়ন করছে, মানে উন্নতি করছে, তখন আপনি ভূতের মধ্যে পিছের দিকে গেছে। আপনি ব্রিজ করেছেন একটা, ঠিক আছে, আপনি উন্নয়ন কিছু করেছেন, রাস্তাঘাট করেছেন, এখানে দুর্নীতির তো অপবাদ আছে, মারাত্মক অপবাদ আছে, কি নাই আপনি বলেন? বাংলাদেশের মানুষ এখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অভাব অনটন। গ্রামে আপনি যান, হ্যাঁ অবকাঠামো হয়েছে, গ্রামে অস্বীকার করছি না, কিন্তু এই অবকাঠামোর সাথে মানুষের তারপর আর জীবনমানের মানের কি উন্নয়ন হয়েছে আপনি বলেন? এই যে বিষাক্ত বাতাস দুনিয়ায় আপনি কয়েক করে আছেন, আপনি বলেন শিক্ষার মানের কথা আপনি বলেন, এগুলো বাদ দিয়ে উন্নয়ন? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আমরা যাকে চিন্তা করতাম, যে গর্ব করতাম আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখন তো বলতেও লজ্জা পাই। ওই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড নাই থার্ড, ছাত্রলীগের উৎকৃষ্ট ছাত্রলীগ 34তম জনকে আপনি নিয়োগ দিবেন, সেখানে যা ইচ্ছা তা হয়েছে। বুয়েটে কি হচ্ছে আপনি দেখছেন, আপনার এই পিজি হাসপাতালে দেখেন ভাইস চ্যান্সেলর বদল হয়, ঢোল ডগর বাদে চিকিৎসা নাই। দুনিয়ার কোনো জায়গায় দেখছেন হাসপাতালের মধ্যে একটা হাসপাতালে মুমূর্ষ রোগী দেখে সেখানে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে বাজাবে, কি শান্তি ওনাদের। আগের ভিসি যাচ্ছে তাই নিয়োগ দিয়ে গেছে, এখন ওনরা দিবেন, ওনাদের পক্ষের লোক আসছে, মারামারি। সব বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বদল হয়েছে, তার আগে সে 134 জনের নিয়োগ দিয়ে চলে গেছে, এদের চেয়ার নাই, কিছু নেই, বসার জায়গা নাই। যখন
আজাদ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, ওই যে উৎকৃষ্ট ছাত্রলীগ, শিক্ষক বলেন, যৌন নিপুণের নানান ধরনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি শুনেছেন, তারপর হত্যাকাণ্ডের কথা শুনেছেন, তার মধ্যে এখন আপনি কোন যেখানে আমার ছাত্রলীগ লাগবেই, চালাই দিতে হবে। এরা আতঙ্কিত। একটা বুয়েট একটা অন্যরকমের প্রতিষ্ঠান, আমি বলি না সেখানে রাজনীতি হবে না, কি কারণে এই পরিস্থিতির উদ্ভব হলো, একদিনে হয়েছে, এখন ওখানে আপনার রাজনীতি চাপিয়ে দিতেই হবে, তারা চাচ্ছে না। আপনি বলতে পারেন যে একজন চাইলেও করার অধিকার আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেই রাজনৈতিক পরিবেশ আপনি দিয়েছেন বাংলাদেশে। এখন বিশ্ববিদ্যালয় মানেই মানে দুর্বৃত্তদের আখড়া, বিশ্ববিদ্যালয় মানেই যতটা না শিক্ষক, আমি সব শিক্ষকের কথা বলছি না, তার চাইতে বেশি ছাত্রলীগ আওয়ামী লীগার। কে কত বড় আওয়ামী লীগার? একজন কয় যে আমার ভাইস চ্যান্সেলরের সাইডে আমি যুবলীগ করবো যদি আমার পদ দেয়। কোন দেশে আছেন আপনি বলেন? বিশ্ববিদ্যালয় আমাদের সময় পর্যন্ত আমরা দেখেছি, তার আগে তো ছিলই, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারা হন? একজন প্রজ্ঞাবান মানুষ হন, নীতিবোধ সম্পন্ন, তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু ওই চেয়ারে যখন সে বসে তখন ন্যূনতম একটা বাতাবরণ সে রাখে। এখন আর সেটাও নাই, খুল্লাম অবস্থা, যা আবার ফল তাই হচ্ছে। আপনার নেপালের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হয়, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, পাকিস্তান ঘৃণিত রাষ্ট্র, কায়দে আজম ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি ওয়ার্ল্ড মানের চলে যায়, ইন্ডিয়া শত শত ইউনিভার্সিটি আছে, MIT আছে, কত তারা যায়, আমরা যেতে পারি না, আমরা পেছনের দিকেই চলে যাই। একবার এই বদলাই, আবার রাত জায়গায় জায়গায় খালি জয় বাংলা, বঙ্গবন্ধু, একদল, আওয়ামী লীগ বাচ্চাদের শিখাচ্ছেন, পড়াচ্ছেন, ফলাফল যা হবার তাই হচ্ছে। কি হচ্ছে আপনি বলেন? কোন জায়গায় আপনি ভালো ভালো দেখছেন? আমি জানি না। এটা পেছনে কারণ কি? কেন আপনি কি মনে হয় যে যেটি বললেন আগে, যে একটাই কারণ, একটাই কারণ, এই যে কারো ধার ধারার প্রয়োজন হয় না কোনো মানুষের কাছে, কোনো ধার ধারার একটা গোষ্ঠী তাদের যারা ক্ষমতায় তাদেরকে রাখে, একটা পরাশক্তি আমাদের প্রতিবেশী, তার ঘোষণা। এখন তো আর এগুলো ওপেন সিক্রেট। আপনি কিভাবে সরকার বানাবেন, নির্বাচনের আগে সরকার হয়ে যাবে, কখনো রাইতে হবে, কখনো দিনে হবে, কখনো মামু ডামি, কখনো স্বামী স্ত্রী এরকম হবে, কখনো মানে নানান ধরনের তামাম দুনিয়া। বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের মতো, আজব গণতন্ত্র, গণতন্ত্রকে আমার আর উপায় নাই, এমন সিপাই পড়ছে বাংলাদেশের গণতন্ত্র, এরকম আপনি করছেন, আবার গণতন্ত্রের কথাও বলছেন। এই যে মানুষের কাছে যেতে হয় না, কিছু মানুষ, একটা সিন্ডিকেট, একটা অলিগার শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশে, এরাই বাংলাদেশকে অতলে নিয়ে যাচ্ছে, উন্নয়নের কথা বলে, উৎপাদনের কথা বলে, এই ব্রিজের কথা বলে। এই ব্রিজ আমি চাই না, যে ব্রিজ আমার পেটে ভাত দিতে পারে না। জিবাউল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শাহিদুর রহমান টাপা, আমরা যেটা আলোচনা করছিলাম ঈদ যাত্রায় যেসব পুরনো অভিযোগ, তার কিন্তু সবটাই আছে। বিশেষ করে মানুষের যে ভোগান্তি, বাড়তি ভাড়া, তেলের দাম বাড়ানো, একজন খেটে খাওয়া মানুষ কত টাকা আয় করে, তার ভাড়া কত গুণ বেড়েছে, সে যাবে কিভাবে বাড়িতে? নিঃসন্দেহ কিছু কথা বলতেই হয়, এখন না বলে পারি না হলো উন্নয়নের ধারাবাহিকতা সৃষ্টি করছে আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। যমুনা সেতু, যেটা একটা বঙ্গবন্ধু সেতু, তারপরে আপনার বুড়িগঙ্গের সেতু, এই সেতু, ও সেতু কয়েকটা, লাস্ট উনি টাকেরাট সেতু, যেখানে আমাকে লাগে মাত্র 5 মিনিট হাঁটে গেলি, সেটাও ঠিক করে গেছে। আর সবচেয়ে বেশি উন্নয়ন করছে আজকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, আমার মা বাবা কবর ওখানে আছে, আমার বাড়ি যেতে লাগে 1.5 ঘন্টা। আমার ঘটনা, আমি সবসময় ঈদ বাড়িতে করি। এমনও ঘটনা উঠছে, আগের দিন সকালবেলা রওনা দিছি, সকাল পরের দিন আড়িসাতে নামাজ পড়তে হয়েছে। সেই থেকে এখন লাগে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা, যদি জোরে চালাই তাহলে লাগে 1.5 ঘন্টা। তো নিশ্চয়ই যাওয়ার জন্য আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই। বাংলাদেশে যেখানেই যান না কেন, প্রথম উন্নয়ন করছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তারপরে উন্নয়ন করছে আজকে জাতির বিএনপি সব আনন্দ। আমি আপনাকে বলি ভাই, আমার কথার সময় তো আপনার কথার সময় কথা ঠিক আছে। হ্যাঁ, কারণ বাবুল ভাই দেখতে শুনতে খুব ভালো, মিষ্টি মধুর কথা বলে, কিন্তু সত্যি কথা বলতে ওনাকে খুব কষ্ট হয়, এত বেশি কষ্ট হয় যে ওনার হার্টবিট না বাড়ে যায়, আমি এই জন্য অসুবিধা হচ্ছে আর কি। এখন ধরেন বাবুল ভাই সুন্দর সুন্দর কথা কইছে, কিন্তু পিয়াজ, ওনার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি ওনার কাছাকাছি, তো ওনারা তো ক্ষমতায় ছিল, তখন প্রিজার্ভেশন করেন নাই কেন ভাই? বলবো, জিয়া রহমান সাহেব ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, তখন কি প্রিজার্ভেশন করেন না কেন? তা তো বললেন না যে আমরা করি নাই। বলবো এটা কি আমাকে আমরা করি নাই স্বীকার করতেছি, কি করেছি বলবো না, আপনার কথা হচ্ছে আপনি উত্তর দিয়েন। ঠিক আছে, হ্যাঁ, খালি এখন শেখ হাসিনা ক্ষমতা আছে বলে সে প্রিজার্ভেশন করবে। আপনারা কি করছেন বলেন, কি করছেন? তখন প্রিজার্ভেশন করেন না কেন? তখন পেঁয়াজ উৎপাদন হতো না? আমাকে এরশাদ সাহেবের আমলে পেঁয়াজ উৎপাদন হয় নাই না? তখন ইন্ডিয়াতে দুর্ভিক্ষ হয়েছে। তার আগে কোথায় দুর্ভিক্ষ হয়েছে? কোন দেশে, কোন সময়? বঙ্গবন্ধুর আমলে দুর্ভিক্ষ হয়েছে কোথায়? সেই 1900 আপনার আপনার গভর্নমেন্ট চাল ভর্তি আপনার জাহাজ পাঠাই দিয়েছিল, তখন দুর্ভিক্ষ হয়েছে। একটা স্বাধীনতা যুদ্ধের পর আমি যুদ্ধ করছি,
আমার বয়স কম না। আমি 76 সালে মাস্টার করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জিয়াউর রহমানের আমলে দুর্ভিক্ষ ছিল কিনা? আপনাকে বলি, আপনি খস করে বলে ফেললেন বিসি হয়, এ হয়, ও হয়। আমরা বিসি পেয়েছি কাকে? ডক্টর আব্দুল মতিন চৌধুরীকে বিসি পেয়েছি। আপনারা কি করছেন? বিসি পেয়েছেন মনিরুজ্জামান মিয়া, আপনারা পাইছেন ইমাজউদ্দিন সাহেব, বিএনপির ঘরানার। রাজনীতিতে আপনারা ঢুকাইছেন, ছাত্র রাজনীতি আমরা করছি। আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমাদের কোনো ঝগড়া হয় নাই, গোলাগুলি হয় নাই, মারামারি হয় নাই, কিচ্ছু হয় নাই। তখন মধুর ক্যান্টিন আর শরীফ মিয়ার ক্যান্টিন, আমরা বক্তৃতা করতাম। তখন ছিল ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ আর বিপ্লবী ছাত্র ইউনিয়ন আর জাসের ছাত্রলীগ। কই আমরা বাইরে বক্তৃতা করে আসা শরীফ মিয়ার ক্যান্টিন 2 আনার 4 আনার বোধ হয় ওই যে তেহারি খাওয়া হতো। তখনও তো মারামারি হতো না না, কোনো মারামারি হয় নাই, কোনো কালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 7 মার্ডার হলো। না, 7 মার্ডার করতেন। হ্যাঁ, ছাত্র ইউনিয়ন স্যার আমি বলি 7 মার্ডার করেছে তখন প্রধান ভাই ছিল তখন এই সোহেল টোয়েলেরা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। হ্যাঁ, মার্ডার হয়েছে সেটা ভিন্ন, কিন্তু যখনই এখন কি ছাত্রলীগ আর ছাত্রদল দেখলি দাও কোনো সম্পর্ক। আরে আল্লাহ, আমরা কি করতাম ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম, আপনি বিশ্বাস করেন, যখন আমরা নিউ মার্কেটে যেতাম বই কিনতে, মানে তাদের কিনা দামে বই দিত। অনেক চার দোকান আছে নীলক্ষেতের ওই কোনাগুলিতে, অনেক সময় চা নেয় না, যেহেতু একটু ছোটোখাটো রাজনীতি একটু নেতা মেতা ছিলাম, আমার সাথে 4-5 জন যাইতো। হয়তো বিল হয়েছে হয়তো 1 টাকা হাইয়েস্ট, দেন লিডার 4 আনা দেন এই। কিন্তু এখন কি, এখন ছাত্রদল আর ছাত্রলীগ দেখলে দাও কোনো সম্পর্ক। এটি ছাত্র রাজনীতি, এই জন্যই এসে ছাত্র রাজনীতি বন্ধ করে দিল। এখন কি হয়েছে, এখন ছাত্র রাজনীতি করতে গেলে আপনার কোর্টের পারমিশন লাগে। কি অবস্থা আমরা চলে গেছি। আমরা এর থেকে পরিত্রাণ পাইতে চাই, তাই না? এখন আমরা বলার সময় কিন্তু অনেক কিছু বলতে পারি, কত কিছু বলতে পারি, পেঁয়াজের কথা বলতে পারি, মরিচের কথা বলতে পারি। আমি 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 ছোটো সময় দেখছি আমাদের যে খ্যাত, এই যে মানে বাড়ির পাশে যে কী কয় ওটারে, হ্যাঁ ওইটারে, ওইখানে পেঁয়াজ হইতো, রসুন হইতো, তারপরে আপনার ওই যে সব ধরনের মৌসুমে যেসব ফসল হইতো, খিরে হইতো, মানে এখন যেটা শশা হয়ে গেছে, এখন ঢাকা হয়েছে ভেন্ডি, আমাকে ওখানে ঢেঁড়স হইতো, তারপরে মটর, আজকে ওই যে মটর চাইলের হইতো, এটা খাইতাম খিরেই। এখন এটা হয়ে গেছে কি জানো গাই, শশা। কিচ্ছু তো কিনা লাগে নাই, বানাইতাম আমরা, এখন তা বানায় না। কেন বানায় না? কারণ একজন কৃষকের দাম অনেক বেশি, কৃষক আর কৃষক করতে চায় না। সেই জন্য কী হওয়া উচিত, কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেওয়া উচিত। যে জমিগুলি আছে আমাদের অনাবাদী জমিগুলি, আমাদের যেমন বহুত জমি আছে অনাবাদী, আমরা জানিও না, এই অনাবাদী জমিকে সরকারের মাধ্যমে এটাকে চাষাবাদ করা উচিত। আর বাবুল ভাই ভালো কথা বলছে, পিএস পচনশীল প্রত্যেকটা এলাকায়। আপনি যান, কারণ বাজার যান, দোকানে যান, জিজ্ঞেস করে, আমি নিজে জিজ্ঞেস করি, যেহেতু আমি নিজে বাজার। আর একটা বিরতি নিতে চাই। ফরিদপুরের পেঁয়াজ আছে, আর কোথায় পাবনার পেঁয়াজ আছে। ফরিদপুরের পেঁয়াজের দাম বেশি, ওটা নাকি ভালো পেঁয়াজ। তো এই যে পেঁয়াজ প্রিজার্ভেশন করার জন্যে প্রত্যেক জেলায় উপজেলায় এর ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। তবে আমরা নিতে পারি না আমাদের আমলে, এটা আমাদের ব্যর্থতা এবং গেলানি। এই জন্য জাতির গোলামি, যে আসলে ওই আপনি ভেতরে যদি আপনার কিডনি বিকল থাকে আর আপনি মুখে স্নো পাউডার লাগাই দেন, তো কী লাভ হবে? মেকআপ করে দিলেন, রং চং করে দিলেন, সেটাই তো হয়েছে এক কথায়। টেপা ভাইয়ের কথা বলি, টেপা ভাই কথা বলেছে, তার পার্টির কথা বললেই খুশি হইতাম। খালি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির আগে উন্নয়ন হয়েছে, ওই যে বলে না, ওনার দলের লোকরাই বলে যে জাতীয় পার্টিতে এখন আর পার্টি নাই, যাত্রা পার্টিকে ওনরাই বলে, আমরা বলি না। হ্যাঁ, যাত্রা পার্টি হয়ে গেছে, কোনটা আওয়ামী লীগ আর কোনটা জাতীয় পার্টিতে মিলানোর কোনো কারণ নাই। এরশাদ সাহেব উন্নয়ন করেছে, আমি অস্বীকার করি না। আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়েছে, এটাও আমি অস্বীকার করি না। হ্যাঁ, তো বিএনপির আমলে কোনো উন্নয়ন হয় না, এখানে অবনতি হয়েছে মনে হয়। হ্যাঁ, উনি জানেন না যে উনি যে বললেন যে এই যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল। দুর্ভিক্ষের কথা আমি বললাম এই কারণে, 72-75 দুর্ভিক্ষ, হাজার মানুষ মারা গেছে বাংলাদেশে, এটা সত্য। জিয়াউর রহমান শাসন শুরু হবার পরে বাংলাদেশে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা অর্থনীতি, কি খাদ্যে একটা মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ, এবং কিছু ধান আমরা 79 সালে রপ্তানিও করেছিলাম, কিছু অল্প খাল কাটা বিপ্লব, এগুলো আমাকে টেপা বাইরে চোখে দেখে না।
উনি যদি জাতীয় পার্টির জায়গা থেকে কথা বলতো তাহলে কিন্তু হইতাম, অবশ্যই উন্নয়ন হয়েছে জাতীয়